My dear students, I hope that this grammar practice will help you a lot. Welcome to my channel ঘরে ঘরে ইংলিশ। এই যে আমি গ্রামার প্র্যাকটিস আজকে করাচ্ছি সেট 1, এটা 9, 10 এমনকি 7, 8 সব ধরনের ক্লাসের স্টুডেন্টসদের জন্য খুবই এসেনশিয়াল। প্রথমে কি আছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এই ব্র্যাকেটে কিছু ভার্বের ফর্ম আছে, কারেক্ট ফর্মটা বসাতে হবে। বলছে দ্য লকডাউন, তোমরা জানো কোভিড টাইমে লকডাউন হয়েছিল। এই যে উইথড্র ভার্বটা রয়েছে না, এই উইথড্র মানে হচ্ছে বাতিল করা বা তুলে নেওয়া। তাহলে লকডাউন এখানে উইথড্রন রয়েছে, এটা ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল। এটা তো হবেই না, কারণ এটা কোনো ফাইনাইট ভার্ব নয়। এর আগে যদি তুমি হ্যাজ, হ্যাভ, ওয়াজ, ওয়ার কিছু দিতে তাহলে এটা ফাইনাইট ভার্ব হতো। হ্যাজ উইথড্রন এটা হবে না, কারণ এটা অনেক অতীতের কথা। আর লকডাউন সে তো উইথড্র করবে না বা উইথড্র করেনি, তাকে উইথড্র করা হয়েছিল কার দ্বারা? গভর্নমেন্টের দ্বারা। সুতরাং এটা একটা প্যাসিভ হবে। তুমি বলতে পারো স্যার প্যাসিভ হবে তো কোনো তো বাই নেই কেন? বাই থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। যদি বলা হয় দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, তো বুঝতে হবে তো বাই নেই, কিন্তু এটা তো বুঝতে হবে থিপ অ্যারেস্ট করে না, তাকে অ্যারেস্ট করা হয়। সুতরাং এখানে তোমার অপশান হবে ওয়াজ উইথড্রন, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইটে প্যাসিভ হবে। তাহলে আমি এখানে কি লিখে দেবো? ওয়াজ উইথড্রন। অর্থাৎ লকডাউনটা উইথড্র করা হয়েছিল। ঠিক এই ফাইনাইট ভার্বের পরেই দেখছি আবার একটা ভার্ব রয়েছে, আবার একটা ভার্ব বসাতে হচ্ছে। সেক্ষেত্রে এই যে ফেইল বা ফেইল্ড, এই দুটো ফাইনাইট ভার্ব কখনোই হবে না। হ্যাঁ, যদি এখানে একটা লিঙ্কার বা একটা যদি এরকম কিছু একটা অ্যান্ড থাকতো তাহলে আমি অবশ্যই এইগুলো নিয়ে বিবেচনা করতাম। কিন্তু যেহেতু এখানে কিছুই নেই, একদম ফাইনাইট ভার্বের পরেই আবার একটা ভার্ব বসাতে হচ্ছে, সেক্ষেত্রে অপশান আমার নিতে হবে ফেইলিং। কী হবে তাহলে এখানে? ফেইলিং। এই পার্টিসিপলটা ইউজ করতে হবে, ফেইলিং। ফেইলিং ব্যর্থ হয়েছে কি করতে না? টু অফার দ্য চিলড্রেন দ্য ফ্রিডম অফ। অর্থাৎ সে ব্যর্থ হয়েছে বাচ্চাদেরকে দিতে সেই স্বাধীনতা অফ কি না, সেই পুরনো দিনের, সেই যে পুরনো ভালো দিনগুলো ছিল তাদের লকডাউনের আগে, সেই দিনগুলোর যে আনন্দ এবং এক্সাইটমেন্ট, সেইটা অভিজ্ঞতা লাভ করার সেই ফ্রিডমটা তারা পাচ্ছে না। মানে লকডাউন উঠে গেছে কিন্তু সেই আগের দিনকার সেই উপলব্ধি বা ফিলিংস বা সেইটা এক্সপিরিয়েন্স করতে পারছে না, সেই আনন্দটা এক্সপিরিয়েন্স তারা করতে পারছে না। মানে একটা জাড্য কাজ করছে, একটা লকডাউনটা সেই আগের সিচুয়েশনটা তাদের আনতে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখো অফের পরে এই যে এক্সপেরিয়েন্স, অফের পরে এই যে এক্সপেরিয়েন্সড, এই যে পাস্ট ফর্ম, এটা তো হবেই না। তাহলে এই যে এক্সপেরিয়েন্স আছে, এক্সপেরিয়েন্স নাউন ফর্ম হতে পারে, অফ এক্সপেরিয়েন্স। কিন্তু এক্সপেরিয়েন্স নাউন ফর্ম নিতে গেলে এই যে জিনিসটা রয়েছে চিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট, এই যে নাউনটা, এর সাথে এক্সপেরিয়েন্স যদি আমি নিতে হয় তাহলে অবশ্যই এখানে একটা অফ বা কিছু একটা প্রিপোজিশন থাকার ছিল, কিন্তু সেটা কিন্তু এখানে নেই। সুতরাং অফের পরে আমার অপশান এটাই নিতে হবে, কি? এক্সপেরিয়েন্সিং, এক্সপেরিয়েন্সিং। আর এটাও এমনি জেনে রাখবে যে অফের পরে ভার্ব যখন বসবে তার গায়ে কী হবে? আইএনজি হবে। আর ওই যে বললাম এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা হতে পারতো নাউন, এটা যদি এখানে একটা অফ বা কিছু একটা থাকতো প্রিপোজিশন, তাহলে আমি এক্সপেরিয়েন্সের কথা হয়তো ভাবতাম। তাহলে ক্লিয়ার হলো, ওয়াজ উইথড্রয়িং, ওয়াজ উইথড্রন, ফেইলিং, আর এটা এক্সপেরিয়েন্সিং। চলে এসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। ড্যাশ আওয়ার লং অ্যাবসেন্স, ড্যাশ স্কুল, উই হ্যাভ রিয়ালাইজড ড্যাশ ট্রুথ অফ আওয়ার স্কুল লাইফ। ওয়ার্থ মানে কি? মূল্য। আমাদের স্কুল লাইফ মানে বলে না সেই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। তো যতদিন স্কুলে ছিলাম স্কুলের গুরুত্ব বুঝিনি, কিন্তু দীর্ঘ লকডাউনে যখন স্কুল থেকে স্টুডেন্টসরা বিরত ছিল তখন সেই উই বলতে এখানে স্টুডেন্টসরা, তারা বলছে আমরা এই লকডাউনের সময় বুঝতে পেরেছি যে স্কুল লাইফটা কতটা মূল্যবান। যখন ছিলাম স্কুলে তখন অতটা বুঝতে পারিনি। তো এইখানে হবে লং অ্যাবসেন্স, দীর্ঘ অনুপস্থিতি সময়কালে। তাহলে আমি এখানে একটা ইন দিতে পারি, আর যেটাই দেবো ক্যাপিটালে দেবো, কিন্তু আইটা যেহেতু এটা স্টার্টিং, তো সেন্টেন্সের স্টার্টিং, ইন দিতে পারি, অথবা দিতে পারি কি ডিউরিং, কোনো একটা সময় চলাকালীন বোঝালে ডিউরিং। ইন বা ডিউরিং আওয়ার লং অ্যাবসেন্স। তোমরা জানবে অ্যাবসেন্ট তার নাউন ফর্ম হচ্ছে অ্যাবসেন্স। অ্যাবসেন্ট বা অ্যাবসেন্সের পরে সবসময় কী হয়? ফ্রম। অর্থাৎ
স্কুল থেকে আমাদের দীর্ঘ অনুপস্থিতির সময়কালেই আমরা বুঝেছিলাম হ্যাভ রিয়ালাইজড প্রেজেন্ট পারফেক্ট। কি বুঝেছিলাম? দ্য ট্রু ওয়ার্থ অফ স্কুল লাইফ। স্কুল লাইফের মূল্য তো একটাই, সামগ্রিকভাবে একটাই মূল্য। এমন তো না আমি বলতে পারবো না যে স্কুল লাইফের একটা মূল্য বুঝেছিলাম, অর্থাৎ স্কুল লাইফের অনেক মূল্য আছে, তার মধ্যে আমি একটা বুঝেছিলাম, এভাবে তো হবে না। সুতরাং এটাকে কি বলতে হবে? দ্য ট্রু ওয়ার্থ অফ স্কুল লাইফ হয়ে গেল। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্টেড আছে। ডু অ্যাজ ডিরেক্টেডে কী আছে? উই হ্যাভ ওয়ার্কড ফার, ফুল স্টপ, দের ইজ এ লং ওয়ে টু গো। জয়েন করতে বলেছে, দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স দুটো ক্লজ কানেক্টেড হয় কি দিয়ে? অ্যান্ড, বাট, অর, মূলত এইগুলো দিয়ে হয়, আরও কিছু আছে। তো এখানে আমি দেখো প্রথমটার ফিলিংস দেখো কি বলতে চাইছে, মিনিংটা। উই হ্যাভ ওয়ার্কড ফার, আমরা অনেকটা হেঁটেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা অনেকটা হেঁটেছি, এর সাথে রিলেট করতে হবে পরবর্তী বাক্যটা। যখনই বলবো আমরা অনেক হেঁটেছি, তখন কিন্তু যেটা ইনিশিয়াল রিয়াকশন, আচ্ছা অনেক হেঁটেছি, ওকে, তার মানে আমাদের হাঁটার কোর্স বোধহয় কমপ্লিট, আমরা বোধহয় গন্তব্যে পৌঁছেছি, এই অনুভূতিটা আসে। কিন্তু না, আমরা অনেক হেঁটেছি কিন্তু এখনও অনেক পথ যেতে হবে। অর্থাৎ অনেক হেঁটেছি বলে কোনো স্যাটিসফ্যাকশনের ব্যাপার নেই, আমরা যে ভাবছি যে আর হাঁটতে হবে না। পরের লাইনে ঠিক এমন একটা কিছু বলছে যেটা আমার এক্সপেকটেশনের বিপরীত। আমি ভাবছি হয়তো হাঁটা হয়েছে অনেক, আর বোধহয় লাগবে না, কিন্তু বলছে না এখনও অনেক পথ হাঁটতে হবে। এই ক্ষেত্রে তোমাকে একটা বিপরীত ধর্মী ব্যাপার আসছে বলে, মানে আমার ভাবনার ঠিক আমার এক্সপেকটেশনের বিপরীত হচ্ছে। আমি ভাবছি হয়তো আর হাঁটতে হবে না, অনেকটা হেঁটে ফেলেছি, কিন্তু অনেকটা এখনও হাঁটা বাকি, তাই এখানে বাট হবে। তাহলে কি হবে? উই হ্যাভ ওয়ার্কড ফার বলে এখানে একটা বাট দেবো, বাট অথবা কি দেবো? ইয়েট, তারপর বাকিটা দিয়ে দেবো, টিটা স্মল লেটারে দিয়ে দেবো। দেয়ার ইজ এ লং ওয়ে টু গো, হয়ে গেল কম্পাউন্ডে জয়নিং। এবার এই যে ন্যারেশনটা এখানে বলছে চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, এটা আছে ডিরেক্ট স্পিচে। ইনডিরেক্ট স্পিচে করা মানে আমরা যেটা কমনলি ন্যারেশন চেঞ্জ বলি। এই ছেলেটা বলছে ড্যাড ইজ ইট ট্রু, এটা কিন্তু কোশ্চেন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ, এই সেইটের জায়গায় আমার রিপোর্টিং ভার্বে আক্সড আনতে হবে। এই ছেলেটা কাকে জিজ্ঞেস করছে? তার বাবাকে। দেখো এই যে কমাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই কমা আছে মানে কি, মানে আমি তো রাম বলে একটা ছেলেকে জিজ্ঞেস করতেই পারি, কিরে স্কুলে যাচ্ছিস, কিরে স্কুলে যাচ্ছিস। আবার এমনও বলতে পারি, রাম তুই কি স্কুলে যাচ্ছিস। অর্থাৎ এই কমাটা মানে বোঝাচ্ছে এই ছেলেটা বাবা বলে সম্বোধন করেছে, যে ড্যাড এটা কি সত্যি। তার মানে এই কোশ্চেনটা ছেলেটা কাকে করছে? ড্যাডকে। তাহলে আমি কি করব? দ্য বয়, অবশ্যই কি দেবো? কি দেবো? আক্সড। কেন আমি আক্স দেবো? এখানে কোশ্চেন রয়েছে, দ্য বয় আক্সড। এইবার এই ড্যাডটাকে আনবো, হি ইজ ড্যাড। তুমি বললো হি ইজ কেন আনলেন স্যার? কারণ শুধু ড্যাড দিলে কেমন একটা ছন্দ পতন হচ্ছে, ছেলেটা তার বাবাকে জিজ্ঞেস করলো। এবার ইজ ইট ট্রু এটাকে ঘুরিয়ে নিতে হবে, ইজ ইটটাকে এই সাবজেক্টটাকে আগে নিয়ে ইজটাকে পরে আনতে হবে, অ্যাসার্টিভ করে নিতে হবে। তো ইজ ইটটাকে ভাবতে হবে ইট ইজ। এইবার এইখানে কিন্তু কোনো দ্যাট আসবে না, এমনকি কোনো ডব্লিউই শব্দ নেই বলে ডব্লিউই শব্দও তো আসার ব্যাপার নেই, তাহলে এখানে হবে ইফ। ইটটা আগে গেল, তাহলে ইফ ইট। এইবার যেহেতু সেইড অর্থাৎ আক্সড পাস্টে আছে, তাই আমার ইজটাকে কী করতে হবে? ওয়াজ। ইজের জায়গায় ওয়্যারও আসতে পারতো, কিন্তু ইটের সাথে কী হবে? ওয়্যার হবে না, কী হবে? ওয়াজ। ইফ ইট ওয়াজ ট্রু। ওকে, এবার চলে এসো নেভার সে নো। নেভারটাকে চেপে দাও, মানে দাঁড়াচ্ছে কি? সে নো, অর্থাৎ বলো না। কি বলতে বলছে? না। অর্থাৎ সে ভার্বের অবজেক্টকে না, না শব্দটা বলো, না বলতে শেখো। তাহলে না বলতে শেখো বলছে না, বলছে কখনোই কোনো কাজে না বলো না, তাই তো? তাহলে আমি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমি এইভাবে করতে পারি, লেট, এই নোটাকে অবজেক্ট এখানে আনবো, লেট নো বি সেইড নেভার। বা আমি বলতে পারি এইভাবে না করেও আমি বলতে পারি নো শুড বি সেইড নেভার। নো শুড বি সেইড নেভার। আবার এই নেভারটাকে কিন্তু নো শুড, এই নেভারটা আমি এখানেও পুট করতে পারতাম, নো শুড নেভার বি সেইড। তুই লাস্টে দাও, কোনো প্রবলেম নেই, তাহলে তুমি এই দুভাবে করতে পারো। এবার আসছে ফ্রেজাল ভার্ব।
দেখো শকড, অর্থাৎ খবর এই সত্যটা শুনে আমি খুব খুব মানে অবাক হয়েছিলাম। এখন শকের তিনটে ফর্ম কি? শক ভার্বের শক, শকড, শকড। তাহলে আমি যখন দেখছি শকড ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল 2 আর 3 দুটোই হচ্ছে কি শকড। কি করে বুঝবে এটা 2 নম্বর না 3 নম্বর? যেই দেখলাম এর আগে ওয়্যার রয়েছে বুঝে গেলাম এটা 3 নম্বর, অর্থাৎ থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল। শক, এটার উত্তর হবে টেক অ্যাব্যাক। টেক অ্যাব্যাক মানে হচ্ছে অবাক হওয়া। তাহলে শকড যেহেতু আমি বুঝে গেছি ওয়্যারের পরে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমাকে সেইভাবে অ্যাডজাস্ট করে এখানে বসাতে হবে। শুধু টেক অ্যাব্যাক লিখলে হবে না, টেক টুক টেকেন লিখতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে? টেকেন অ্যাব্যাক, ABACK। পরেরটা দেখো কনসিল্ড। কনসিল মানে হচ্ছে কোনো কিছু লুকোনো, বুঝতে পারছো? তোমরা শুনে থাকবে যে কনসিল ওয়্যারিং হয়েছে আমাদের বাড়িতে, আমাদের ঘরে। অর্থাৎ আগে কি হতো, সুইচ বোর্ড থেকে ফ্যান বা ল্যাম্প পর্যন্ত তারগুলো যে যেত দেখা যেত, এখন প্লাস্টারের ভিতরে লুকোনো থাকে, তাই বলে কনসিল ওয়্যারিং। তাহলে কনসিল মানে কোনো কিছু লুকোনো। সেই একইভাবে দেখো কনসিলের দুটো ফর্ম, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম কনসিল, পাস্ট ফর্ম কনসিল্ড, আর পাস্ট পার্টিসিপলও কনসিল্ড। এইটা তো পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর হবে। কেন জানো? তার আগে একটা হ্যাড রয়েছে। এই হ্যাড বা ওয়্যার এগুলো যদি না থাকতো তাহলে এদেরকে বলতাম ভার্বের 2 নম্বর। তাহলে এটা যদি 3 নম্বর হয়, আইডেন্টিটি, সে তার আইডেন্টিটিটা লুকিয়েছিল। তো লুকিয়েছিল মানে কি? এইটা হবে উত্তর, হোল্ড ব্যাক। ঠিক আছে, কিন্তু যেহেতু কনসিল পাস্ট পার্টিসিপল, আমাকে জানতে হবে হোল্ডের ফর্মগুলো কি? হোল্ড, হেল্ড, হেল্ড। তাহলে আমি এখানে কি লিখবো? আমি লিখবো হেল্ড ব্যাক। এটা এর মধ্যেই কিন্তু মানেটা বোঝা যাচ্ছে। হোল্ড মানে ধরা, হোল্ড মানে ধরে রাখা, ধরে ব্যাক, অর্থাৎ আমি কোনো একটা খবর বা কোনো কিছুকে ধরে ব্যাক মানে কি আমার হৃদয়ের মধ্যে, নিজের মধ্যেই ব্যাক, নিজের মধ্যেই রেখে দিয়েছি, বাইরে আনিনি, ব্যাকেই রেখে দিয়েছি, অর্থাৎ লুকিয়ে রেখেছি। এবার আসছে রিটার্ন। এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, উইথ সানডাউন, সূর্য অস্তের সাথে সাথেই পাখিরা তাদের কজি নেস্ট, আরামদায়ক স্বস্তিদায়ক বাসায়, তার স্বাচ্ছন্দ্যের বাসায় ফিরে আসে। এই রিটার্ন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা তো অবশ্যই বুঝতে পারছো কী হবে, কাম ব্যাক। তাহলে আমি এখানে দিয়ে দেবো কি, কাম ব্যাক। ওকে, এর কোনো চেঞ্জের দরকার নেই যেহেতু এটা ভার্বের কি, প্রেজেন্ট ফর্ম। এইবার কিছু লাস্ট যেটা রয়েছে, এই টোটাল করার পরে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার স্টক অফ ওয়ার্ডস, নো ডাউট অ্যাবাউট ইট। If we want to get good marks in English, if we want to speak in English, and if we want to write some good English, we have to improve our stock of words. তো এই জায়গায় যা যা শব্দ পেয়েছি আমি কিছু শব্দ তোমাদের বলছি। দেখো, উইথড্র। উইথড্র মানে কোনো কিছু তুলে নেওয়া, বাতিল করা বা প্রত্যাহার করা। ঠিক আছে, এইটা হচ্ছে উইথড্র করা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে গভর্নমেন্ট মনে করে একটা বন্ড রেখেছিল, বাট পরে সেটা ডিসিশন নিল যে বন্ডটা ডাকা ঠিক হবে না। তখন কি বলবো? দ্য গভর্নমেন্ট হ্যাজ উইথড্রন দেয়ার প্রপোজড স্ট্রাইক, অর্থাৎ যে স্ট্রাইক তারা প্রস্তাবিত করেছিল সেটাকে হ্যাজ উইথড্রন, অর্থাৎ তুলে নিয়েছে। এই উইথড্রর গ্রুপ ভার্ব কী হতে পারে, মানে এদের সিনোনিম কী হতে পারে? কল অফ, এটা একটা গ্রুপ ভার্ব। আর ক্যান্সেল, স্টক অফ ওয়ার্ডগুলো বাড়াবে। চিয়ার, চিয়ার কিন্তু দেখো নাউনও হয়, ভার্বও হয়। চিয়ার যখন নাউন হবে উল্লাস বা আনন্দ, আর চিয়ার যখন ভার্ব হবে আনন্দ করা বা কাউকে উৎসাহ দেওয়া। একটা নাউনের উদাহরণ দিচ্ছি, নাউনের উদাহরণ দিচ্ছি কিন্তু, যে আই হ্যাভ লস্ট অল দ্য চিয়ার ফ্রম মাই লাইফ আফটার দ্য ডেথ অফ মাই গ্র্যান্ডফাদার হুম আই লাভড ভেরি মাচ। অর্থাৎ আমার দাদু, যাকে আমি খুব ভালোবাসতাম, সেই দাদু মারা যাওয়ার পরে আমার জীবন থেকে সমস্ত চিয়ার হারিয়ে গিয়েছে। অর্থাৎ এখানে চিয়ারটা কিন্তু আমি যে উদাহরণটা দিলাম সেখানে চিয়ার হচ্ছে নাউন। এবার একটা ভার্বের উদাহরণ দিই, মাই ফাদার অলওয়েজ চিয়ার মি, প্রেজেন্ট ইনডেফিনিট কিন্তু। দেখো, মাই ফাদার অলওয়েজ চিয়ার মি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। মাই ফাদার অলওয়েজ চিয়ার মি ইন মাই লাইফ টু গেট সাকসেস, আমার জীবনে সাফল্য পাওয়ার জন্য বাবা সবসময় আমাকে চিয়ার মানে উৎসাহিত করে। এক্ষেত্রে চিয়ার কিন্তু ভার্ব। এখানে একটা শব্দ এসেছে ওয়ার্থ, ওয়ার্থ নাউন, যার মানে হচ্ছে মূল্য, দাম বা গুরুত্ব। আমি কয়টা সিনোনিম দিয়েছি, ভ্যালু আর ইম্পর্টেন্স। আর চিয়ারের কি দিয়েছিলাম, এনকারেজ আর অ্যামিউজ। এই যে ভ্যালু বা ইম্পর্টেন্স, মূল্য, আমি বলতেই পারি যে অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্থ অফ এ স্টুডেন্ট অফ ইউর স্টুডেন্ট লাইফ। তোমার স্টুডেন্ট লাইফের মূল্যটা তোমাকে বুঝতে হবে, কারণ একটা পার্সন, একটা ব্যক্তির জীবনে স্টুডেন্ট লাইফ হচ্ছে সব থেকে গোল্ডেন টাইম। সো অনেকে স্কুল কামাই করো, দ্যাট ইজ নট গুড, বিকজ ইউ আর লুজিং দ্য গোল্ডেন মোমেন্ট অফ ইউর লাইফ। স্কুল লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্থ অফ ইউর স্কুল লাইফ। এবার এই যেটা বললাম কনসিল, কনসিল মানে গোপন করা বা লুকোনো, যেটা এখানে ফ্রেজাল ভার্ব পেয়েছিলাম।
এইটার হচ্ছে হাইড হবে বা সাবপ্রেস হবে। আমি বলতেই পারি এটা ভার্ব, কিন্তু হ্যাঁ ভার্ব হিসেবে ইউজ করবে। আমি আমার বন্ধুকে বলতে পারি, ইউ আর মাই সো ক্লোজ ফ্রেন্ড, দেন হোয়াই আর ইউ কনসিলিং ইউর সিক্রেট ফ্রম মি? সো প্লিজ টেল মি ইউর সিক্রেট, আই হ্যাভ এভরি রাইট টু নো ইউর সিক্রেট, সো ডোন্ট কনসিল ইট ফ্রম মি। অর্থাৎ আমার থেকে লুকিও না। কজি এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে এটা নাউনের আগে বসবে, আরামদায়ক বা মনোরম। তাহলে এখানে গোপন করার সিনোনিম আমি দিয়ে রেখেছি, বাড়িতে প্র্যাকটিস করবে হাইড আর সাপ্রেস। আর আরামদায়ক বা মনোরম কি হচ্ছে? কমফোর্টেবল বা প্লিজেন্ট বা জয়ফুল। আমি বলতেই পারি যে ওয়েন আই রিটার্ন মাই হোম, মাই সুইট হোম, আই থিঙ্ক মাই হোম ইজ লাইক এ কজি শেল্টার। আমার মনে হয় আমার বাড়ি যেন একটা প্রচণ্ড স্বস্তিদায়ক আরামদায়ক একটা শেল্টার, হোয়ার আই রিয়েলি ফাইন্ড রেসপাইট অ্যান্ড রিলিফ ফ্রম দ্য অল ডে মনোটোনাস এক্সপেরিয়েন্স। অল ডে মনোটনি, সারাদিনের মনোটনি বা একঘেয়েমি থেকে আমি যেন রিলিফ পাই। কোথায়? কামিং টু মাই কজি শেল্টার। হোয়াট ইজ মাই কজি শেল্টার? আই থিঙ্ক মাই হোম ইজ দ্য বেস্ট কজি শেল্টার ইন মাই লাইফ। সো এইভাবে আমি আজকের ক্লাসটা শেষ করলাম। আমি পরবর্তী আবার কোনো ক্লাসে আমি অবশ্যই আলোচনা করব এই সমস্ত গ্রামার নিয়ে, একটু প্র্যাকটিস করবে। আই হোপ দ্যাট ইট উইল হেল্প ইউ আ লট to achieve good marks in English. Anyway, just subscribe my channel, share and comment, and bye. See you in the next class.